প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেল ২১ রাতের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন ইভেল ২১ রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজও যথারীতি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সোমবার ভোরবেলা থেকে আসলে বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যম সারা বিশ্বে আসলে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি আমরা সকলেই জানি যে মিয়ানমার আবারও সেনা অভ্যুত্থান এবং বাংলাদেশের রোহিঙ্গাদের প্রত্যাবাসন, এই জায়গাগুলো নিয়ে সারাদিন ব্যাপী আমাদের দেশীয় গণমাধ্যমগুলোতে যেমন আলোচনা হয়েছে এবং তার সাথে আবারও মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে সারা বিশ্বব্যাপী গণমাধ্যমগুলোতে আমরা আলোচনা দেখেছি। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং এসব বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত, সাবেক প্রধান তথ্য কমিশনার। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন জনাব শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ, এবং আরও সংযুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, সাবেক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা এবং আমি স্যারের অনুরোধেই অনুষ্ঠানটি শুরু করতে চাইব জনাব শ্যামল দত্তর কাছ থেকে। জনাব শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আমরা প্রথমেই আপনার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাইব যে সারা দিনব্যাপী আসলে অনেক বেশি আলোচনা হয়েছে এই জায়গাটি নিয়ে, তারপরেও সারা বিশ্বে আসলে এটি এখন অনেক বেশি আলোচনার বিষয়। প্রথমে একটু আপনার মতামত জানতে চাইব এই বিষয়টিতে। ধন্যবাদ আপনাকে। আসলে গত কয়েকদিন ধরে পশ্চিমা গণমাধ্যমগুলোতে এরকম একটি আশঙ্কা করা হচ্ছিল যে মায়ানমার একটি সামরিক অভ্যুত্থানের দিকে যাচ্ছে। ফলে এটা যে খুব একটা আনএক্সপেক্টেড বা হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো ঘটনা হিসেবে ঘটেছে তা কিন্তু না। কারণ আপনি মায়ানমারের গণমাধ্যমগুলো যদি একটু ফলো করেন তাহলে দেখবেন গত কয়েকদিনে সেখানে নানা রকমের ঘটনা ঘটছিল, বিক্ষোভ, পাল্টাপাল্টি মিছিল, মায়ানমারের সেনাবাহিনীর সমর্থকদের নানা রকমের প্রতিক্রিয়া, অন্যদিকে তার বিরুদ্ধে সূচির নেতৃত্বাধীন এলএনডির সমর্থকদের প্রতিক্রিয়া ইত্যাদি ঘটছিল। এবং আজকে ছিল তাদের নবনির্বাচিত যে নির্বাচনটি হয়েছে সে নির্বাচনের সংসদের প্রথম অধিবেশন। তার আগেই এরকম একটি ঘটনার আশঙ্কা, অর্থাৎ সামরিক অভ্যুত্থান, জরুরি অবস্থা জারি ইত্যাদির আশঙ্কা করা হচ্ছিল বিভিন্ন মহল থেকে। শেষ পর্যন্ত তাই ঘটলো। আমরা দেখলাম যে মায়ানমার আবার পূর্বতন অবস্থায় ফেরত গেল, জরুরি অবস্থা জারি হলো, সামরিক বাহিনী তাদের ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা আরো বিস্তারিত করলো। ফলে গণতন্ত্রায়নের পথে কিছুটা হলেও যে অগ্রগতি, আমি কিছুটা বলছি ইচ্ছা করে, যে প্রচ্ছন্ন সামরিক ক্ষমতাই ছিল আগেই, গণতন্ত্রের নামে সেই পরোক্ষ থেকে এখন আবার প্রত্যক্ষ জায়গায় চলে আসলো সেনাবাহিনী। তফাৎ এটাই, এবং এটা দুর্ভাগ্যের বিষয়। ৫৭ বছরের যে জার্নি মায়ানমারের, ১৯৪৮-এ যে যাত্রা স্বাধীন হয়, মাত্র ৫৭ বছরের মধ্যে ১৫ বছর গণতন্ত্রের শাসন ছিল, বাকি এই পুরো সময়টা মায়ানমার সেনাবাহিনীর অধীনে, সেনা শাসনের অধীনে ছিল। এত দীর্ঘ সময় ধরে গণতন্ত্রহীন একটি দেশ, সামরিকতন্ত্রের অধীনে পরিচালিত একটি দেশ, সেটি বলতে হবে সে দেশের মানুষের জন্য দুর্ভাগ্য। এবং প্রতিবেশী দেশ হিসেবে আমরাও তার ভিকটিম। আমরা জানি যে সেখানে যে ঘটনাবলী ঘটে তার প্রতিক্রিয়া বাংলাদেশের উপর পড়তেও বাধ্য। বিশেষ করে বড় একটি জনসংখ্যা মায়ানমারের যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, সেই রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের এখন ভাগ্যে কি করবে এটা বলা এখন মুশকিল হয়ে গেছে। আপনারা জানেন যে গতকাল মাত্র মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ডক্টর এম এ মোমেন বলছিলেন যে খুব শিগগিরই কিছু রোহিঙ্গা ফেরত যাবে। এখন সেটি মনে হচ্ছে অনিশ্চিত হয়ে গেল, এবং মায়ানমারের সামরিক বাহিনীর দৃষ্টিভঙ্গি রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে সেটা আমরা জানি। এবং তার সঙ্গে তাল মিলিয়ে অং সান সূ চিও গত কয়েক বছর ধরে তার যে অবস্থান, তাতে কোনো পরিবর্তন ছিল না, যদিও গণতন্ত্রের জন্য তার দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সামরিক বাহিনীর মন জোগাতে বা তাদের খুশি করতে তিনি কিন্তু এই বিষয়ে কোনো অবস্থান নিচ্ছিলেন না। আমার নিজের ২০১৪ সালে মায়ানমারে একটা কনফারেন্সে গিয়ে আমার অং সান সূ চির সাথে একটা বৈঠকে উপস্থিত থাকার সুযোগ হচ্ছিল, এবং সেখানে রোহিঙ্গা শরণার্থীর রোহিঙ্গা ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি আমি দেখেছি অত্যন্ত নেতিবাচক। আমি একটি প্রশ্নও করেছিলাম, সেই প্রশ্নটির উত্তর দিতেও তিনি রাজি হননি। ফলে সব মিলিয়ে এখন একটি অনিশ্চিত সময়ের দিকে যাচ্ছে মায়ানমার, অনিশ্চিত সম্পর্কের দিকে যাচ্ছে মায়ানমারের সঙ্গে তার প্রতিবেশী, বিশেষ করে বাংলাদেশের সম্পর্ক।
এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি কি হবে সেটাও বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে চীনের রিয়েকশন আমরা দেখেছি, যেটি খুবই হতাশাব্যঞ্জক আমি বলবো। কারণ চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মায়ানমারের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে চীনের ভূমিকা যেটা আমরা দেখলাম আজকে, যে প্রতিক্রিয়াটি যে বলেছে যে তারা নিজেরা নিজেদের সমাধান করবে, আন্তর্জাতিক কোনো চাপে নয় বা আন্তর্জাতিক কোনো হস্তক্ষেপে নয়। নিজেরা সমাধান তো করতে পারছে না দীর্ঘদিন সময় ধরে, আন্তর্জাতিক চাপও সেই অর্থে চীনের মতো একটি বৃহৎ শক্তি যেহেতু মায়ানমারের সামরিক জান্তার পাশে আছে, ফলে সেটিও সমাধান হচ্ছে না। অন্যদিকে এই 11 লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে গেল, এবং সেটি কবে এখন এই শরণার্থী মায়ানমারে ফেরত যাবে সেটি বলা খুবই মুশকিল। পুরো জিনিসটা নির্ভর করছে বিশ্ব কিভাবে দিচ্ছে বা কিভাবে রিয়েক্ট করছে। অন্তত অতীতের অভিজ্ঞতা বলে সেটি খুব একটা ভালো হচ্ছে না। আমি দেখেছি আন্তর্জাতিক চাপ মায়ানমারের উপরে খুব একটা কাজ করে না, অন্তত আমরা অতীতের অভিজ্ঞতা নাই। ফলে পুরো বিষয়টা আবার একটা ঘোলাটে পরিস্থিতির দিকেই যাচ্ছে। জি, জনাব শ্যামল দত্ত, আপনাকে ধন্যবাদ আপনার মতামত জানার জন্য। আমরা স্টুডিওতে একটু ফিরতে চাই। জনাব জমির, আপনি শুনছিলেন জনাব শ্যামল দত্ত তার ওপিনিয়ন জানিয়েছেন, এবং এই যে নতুন করে আবারও যে সেনা অভ্যুত্থান, রোহিঙ্গা প্রত্যাবাসনের জায়গাটিও ঘোলাটে পরিস্থিতি এবং সারা বৈশ্বিক যে একটু উৎকণ্ঠা, সেই জায়গাগুলো স্যার একটু যদি বলেন। শ্যামল, প্রথম তোমাকে আমি অভিনন্দন জানাই, খুব ভালো বলেছো তুমি। এখন যে জিনিসটা সেটা হলো যে এই প্রথমবার, অনেকেই বলছে প্রথমবার সেনাবাহিনী এগিয়ে আসলো, তা নয়। সূচি তার ক্ষমতায় আসার পর থেকে নিয়ে আড়াল থেকে সেনাবাহিনী এতদিন সব করছিল, এখন তারা সামনে চলে এলো। কারণটা কি? কারণ একটাই, 2008-এর সংবিধান মতে ওদের যে সংসদ, সেই সংসদের 476টা সিটের মধ্যে লেখা আছে, সিদ্ধান্ত আছে, 1/4 মানে 119টা সিট আর্মির যে গ্রুপ ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আর্মি ব্যাক, তারা অকুপাই করবে। কারণটা কি? কারণটা হচ্ছে মিয়ানমারের 3 দিক দিয়ে 3ভাবে তারা অর্থনৈতিক কাঠামোগত দিকটা এগোচ্ছে। একটা হচ্ছে সার্বিকভাবে চায়নার সাথে মিলে OBOR এর মাধ্যমে যেটা করছে, তেল গ্যাস সব করা, পোর্ট করা, সব কিছু করা। দ্বিতীয়ত হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন, এবং সেই জমিগুলোকে ডেভেলপমেন্টের নাম করে বিক্রি করা। এটা পুরোপুরি আর্মি কন্ট্রোল করছে। আর যারা কন্ট্রোল করছে, যারা তত্ত্বাবধায়ক করছে, যারা কিনা এই জাতীয় সংসদের সদস্য ছিল। তৃতীয়টা হচ্ছে বাণিজ্যর ক্ষেত্রে লাইসেন্স নিতে গেলে কোনো কিছু করার জন্যে সর্বক্ষেত্রে ওই আর্মির পার্টি যারা, তারা কন্ট্রোল করছিল। আচ্ছা আচ্ছা। এখন নভেম্বর মাসের 8 তারিখে যে নির্বাচন হলো, সে নির্বাচনে 476টা সিটের মধ্যে 396টা সিট দখল করলো অং সান সুচির দল, NLD। আর ইন্টারেস্টিং হচ্ছে 33টা সিট যারা পেল ওই আর্মির দলটা, সঙ্গে সঙ্গে আমার মনে আছে, আমি তখন, আমাকে একজন জিজ্ঞাসা করলো, জার্মানি থেকে ফোন করেছিল 7-8 দিন আগে, ডয়েশ ওয়েল থেকে, যেরকম আপনি বলেন, ওরা আপনার মনে হয় 1 তারিখ ফেব্রুয়ারি মাসে যখন সংসদ অধিবেশন শুরু হবে তখন কি এটা মেনে নেবে কিনা? আমি বললাম, ওরা মানবে না, কোনো মতেই মানবে না। কারণ ওরা ততদিনে কিন্তু বিশ্বজুড়ে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে যে ঠিক মতো নির্বাচন হয়নি, রোহিঙ্গারা ভোট দিতে পারেনি, শান যারা, তারা ভোট দিতে পারেনি, কাচিন যারা, তারা দিতে পারেনি। এমনি একটা অন্য বিক্ষিপ্ত পরিবেশ সৃষ্টি হচ্ছিল। আরাকান যারা আছে গ্রুপ, তারাও বলছিল আমরা কোনো কিছু করতে পারিনি। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট দ্য আর্মি ইউটিলাইজড। তারা বলল ইলেকশন কমিশনের কাছে, অ্যাজ ইফ দে ওয়ার ভেরি ইন্টারেস্টেড, তারা যেহেতু তারা 33টা সিট মাত্র পেয়েছে, তারা ইলেকশন কমিশনকে বলল যে আমরা, আমাদের মতে সর্বমোট 8.6 মিলিয়ন ইররেগুলারিটিস হয়েছে ভোটিংয়ে, এবং 314টা টাউনশিপে সেখানে ভোটাররা মাল্টিপল ব্যালট
ব্যবহার করেছে, অনেকবার ভোট দিয়েছে তারা, এই করে অং সান সু চি এগিয়ে গেল, এটা আমরা কোনো মতে মানতে রাজি না। আচ্ছা আসল কথা হচ্ছে তাদের যে সম্ভাবনা যে ছিল পয়সা বানাবার সম্ভাবনা, যে যার মধ্যে কিনা স্বয়ংক্রিয়ভাবে তারা অনেক কিছু করছিল, কেন আমাদের মনে রাখতে হবে মিয়ানমার কিন্তু শুধু তেল আর গ্যাস যে এক্সপোর্ট করছে তা নয়, রপ্তানি, তারা ওখানে দে আর দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট সোর্স ফর জেড অ্যান্ড রুবি, পাথর। এবং তাদের সিআইয়ের একটা রিপোর্ট আমি দেখেছি, সেটা ছিল গত বছরে ওরা বের করেছিল, আমি তখন ওআইসি ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনের মেম্বার, আমাকে দেখিয়েছিল তারা বলছে তোমরা বলছো মিয়ানমারের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $1,890, তা নয়, আমাদের মতে, আমাদের জানা মতে ইট ইজ $7,236, ওয়ে অ্যাহেড অফ বাংলাদেশ। কারণ আমি ওদেরকে প্রশ্ন করেছিলাম যে তোমরা এত যে মালামাল তারা ক্রয় করছে, ওয়েপন্স ক্রয় করছে, কোথা থেকে তারা পয়সা পাচ্ছে, কোথা থেকে আসছে? চীন থেকে নয়, চীন একটু কমিয়ে দিল, রাশিয়া কমিয়ে দিল, কিন্তু ওয়্যার আর দে গেটিং দ্য মানি? তখন তারা বলল যে ওই আর্মির যে পয়সা এক্সট্রা আলাদা রোজগার করছে সেখান থেকে পয়সাটা আসছে। আচ্ছা আচ্ছা। এবং এই জিনিসটা যে আর্মি করতে পারবে না, সেইটা দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই দে স্টার্টেড। ঠিক আছে, আমরা মনে করি ঠিক মতো এটা নির্বাচনটা হয়নি, ঠিক মতো নির্বাচন হলে আমাদের এরকম ঘটনা ঘটতো না। এখন এই প্রেক্ষিতে আমি বলবো যেটা, যে আন্তর্জাতিক মহল থেকে ইন্টারেস্টিংলি তারা যেটা করেছে, অবশ্য তারা আজকে তো 12টা বেজে গেছে, মঙ্গলবার, আমাদের এখানে মঙ্গলবার, কিন্তু এখন নিউ ইয়র্কে সোমবার। মঙ্গলবারে নিউ ইয়র্কে জাতিসংসদে ওদের মানে ইয়েতে ইউএন সিকিউরিটি নিরাপত্তা পরিষদের মিটিং হচ্ছে এটা নিয়ে। আচ্ছা আচ্ছা। এবং এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে 4 ঘন্টা আগে। এই যে নিরাপত্তা পরিষদের যে মিটিংটা হচ্ছে, মিটিংটায় আমাদের অনেক কিছু জিনিস দেখার আছে। তবে আমি বলবো তারা যে আজকে ওই আল জাজিরা থেকে অনেক কিছু জিনিস দিচ্ছিল, যে তার মধ্যে তারা উল্লেখ করছিল যে 37 সেশন যেটা হয়েছে জেনিভায়, সেশন অফ ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ, সেইখানে তারা ইউকে আর ইউএসএ দুজনেই বলেছে যে আমরা মনে করি যে 1982 সিটিজেনশিপ ল অ্যাক্ট, যেটার মাধ্যমে 2008 সব কিছু হয়েছে, এইটাকে বাতিল করে দেওয়া দিতে হবে, এটা কেন মানবাধিকার লঙ্ঘন হয়েছে এটার মাধ্যমে। দ্বিতীয় বলেছে যে অ্যাডভাইজারি কমিশন অন রাখাইন, যেটা কোফি আনান করেছিল, সেটা বাস্তবায়ন কল্পে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু এর সঙ্গে অন্যদিকে একটা সমস্যা আছে। আমেরিকার যারা আছে, এই যে ব্লিংকেন যে নতুন সেক্রেটারি অফ স্টেট হয়েছে, তিনি কিন্তু এসে তিনি বললেন আমরা রোহিঙ্গার ব্যাপারে যা কিছু করার করবো, কিন্তু তার আগে আমি একটা প্যানেল তৈরি করছি টু এক্সামিন ওদের ওখানে সত্যি সত্যি গণহত্যা হয়েছে কিনা। তো যে মুহূর্তে তুমি এই গণহত্যা হয়েছে কিনা বলে প্রশ্ন উঠাচ্ছ, তাহলে তো গ্যাম্বিয়ার যা কিছু করা হয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। জি স্যার, আপনার কাছে আমরা আবার আসবো। আমরা অনেকক্ষণ ধরে ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত আছেন মেজর অফিসার মোহাম্মদ ইমদাদুল ইসলাম, সাবেক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। যারা ইমদাদুল ইসলাম, আমরা শুনছিলাম শ্যামল দত্ত সাহেবের কথা, জমি সাহেবও বলছিলেন। নিরাপত্তার জায়গাটি একটু আমরা আলোচনা আনতে চাইবো, যে আমরা জানি যে বাংলা সরকারের পক্ষ থেকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি, এবং এই যে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী হিসেবে তাদের সাথে আমাদের যে নিরাপত্তার জায়গাটি, সেগুলো দিয়ে একটু যদি বলেন আপনি। ধন্যবাদ। আসলে এখন যেটা দেখার বিষয়, বাংলাদেশের কনসার্ন যেটা, সেটা হচ্ছে আমাদের সন্নিহিত অঞ্চল অর্থাৎ আরাকান অঞ্চল। আরাকান অঞ্চলে আমরা অতি সম্প্রতিও লক্ষ্য করেছি আরাকান আর্মি ইজ গ্রোয়িং লাইক এনিথিং, এবং কোন কোন স্টেজে গিয়ে তারা মিয়ানমার আর্মি অর্থাৎ টমাডোকে চ্যালেঞ্জ করে বসেছে ওখানে, এবং অনেকগুলো ক্ষেত্রে সেখানে মিয়ানমার আর্মিকে পিছু হটতে হয়েছে আরাকান আর্মির দাপটের কাছে, এবং সেখানে প্রচন্ড সংঘর্ষ দুই পক্ষের মধ্যে হয়েছে। তো সেটার এক সময়ে এসে মিয়ানমার সেনাবাহিনী বলেছিল যে তাদেরকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে তারা ট্রিট করে, অন্যান্য যেসব ওখানে আঞ্চলিক যেসব সশস্ত্র দল আছে তাদের সাথে তারা শান্তি আলোচনায় বসেছিল, কিন্তু শুধুমাত্র তারা বলছে আরাকান আর্মিকে তারা স্বীকার করে না, তারা আরাকান আর্মির সাথে কোনো ধরনের বৈঠকে বসবে না এবং শান্তি আলোচনায়ও তারা কখনো তাদেরকে ডাকবে না।
বাট যখন দেখা গেল আরাকান আর্মি ইজ গ্রোয়িং, তারা এমন একটা পর্যায়ে আসলো, বাধ্য হয়ে গত 2 মাস আগে মিয়ানমার সেনাবাহিনীকে আরাকান আর্মির সাথে এক ধরনের সমঝোতায় আসতে হয়েছে, অস্ত্রবিরতিতে আসছে। এবং সেই অস্ত্রবিরতির ফলশ্রুতিতে যদিও রোহিঙ্গাদেরকে রিসেটেল করা হচ্ছে না বা তাদের এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে না, বাট আরাকান আর্মির সাথে সংঘর্ষে যেসব মানুষ, অর্থাৎ বিশেষ করে রাখাইন মানুষরা ঘরবাড়ি গ্রাম ছাড়া হয়েছে, তাদেরকে তারা রিসেটেলমেন্ট শুরু করেছে। এটা চলমান। এখন দেখার বিষয় সেটা হচ্ছে আরাকান আর্মির উপরে যদি তারা কোনো ধরনের, এখন মিয়ানমার সেনাবাহিনী যত আগেও করেছে, এখন যদি তারা কোনো ধরনের সেখানে আবার পুনরায় সংঘাতে লিপ্ত হয়, তখন যেন আরাকান আর্মি বাংলাদেশের কোনো অঞ্চলে তারা যেন প্রবেশ বা আশ্রয় প্রশ্রয়ের জন্য জায়গা করে নিতে না পারে। এটা বাংলাদেশের একটা বিবেচ্য বিষয় হবে, যে নিরাপত্তার কথা বলেন। সাথে সাথে এই জিনিসটাও আছে, মিয়ানমার সেনাবাহিনী দে আর ভেরি স্মার্ট ইন দেয়ার মুভ। আমি এটা বলতে পারি, তারা খুবই স্মার্ট মুভ নেয়, যেগুলি করে তারা অনেক ক্যালকুলেটিভ, তাদের ইভেন রীতিমতো সেল আছে। ওইসব সেলে তারা অনেক ধরনের তথ্য অপত্য নিয়ে বিচার বিশ্লেষণ করে তারা এক একটা পদক্ষেপ নেয়। যেমন একটু আগে জমির স্যার যেগুলি বলছিলেন, এগুলি তারা অনেক দিন থেকে ক্যালকুলেশনে তারা এনেছেন। শ্যামলদা যেগুলি বলেছেন, এগুলো তাদের ক্যালকুলেশনে তাদের আছে। অং সান সুকিকে তারা সাইজ করার পেছনে তাদের একটা কারণ ছিল, এটা হচ্ছে আমাদের হয়তো আরো পরবর্তী আলোচনায় আসবে। সেটা হচ্ছে অং সান সুকি প্রথমবার যখন বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংসদে এসেছিল, তখন অং সান সুকি 2008 সালে প্রণীত সেনাবাহিনী দ্বারা প্রণীত সংবিধানকে অ্যাকসেপ্ট করে নিয়েই নির্বাচনে এসেছিল। সেখানে কমান্ডার ইন চিফ প্রত্যেক দেশে রাষ্ট্রপতি হয়, বাট এখানে তার সেনাপ্রধানই কমান্ডার ইন চিফ, এটাও মেনে নিয়েছেন। সেনাপ্রধান 3 জন ক্যাবিনেট মিনিস্টার যারা সার্ভিং মিলিটারি অফিসার, তাদেরকে নমিনেট করবেন, সেটাও মেনে নিয়েছেন। সংসদে 1/4 সদস্য থাকবে, এটাও মেনে নিয়েছিলেন। সবগুলোই করে সংসদে এসেছিলেন। তখন সেনাবাহিনী যেটা মনে করেছিল যে এই যে শ্যামলদা বললেন 72 বছরের ইতিহাসে তারা কিন্তু কোনোদিনেই তাদের শাসন, তাদের কর্তৃত্ব বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর কখনো করে নাই। এবং মিয়ানমারের যে সাইকিক জনগণের মধ্যে এবং অ্যাজ ওয়েল এজ সেনাবাহিনীর সাধারণ সদস্যদের মধ্যে এমন একটা সাইকিক বিরাজিত, সেটা হচ্ছে সেনাবাহিনী সেখানে শাসন ব্যবস্থা, কর্তৃত্ব বজায় রাখবে, সেটার একটা ভিত্তিও তারা গড়ে তুলেছে। যেমন 134টা জাতিসত্তা যেখানে স্বীকৃত, কোন জাতিসত্তার মধ্যেই অ্যাকসেপ্ট অং সান সুকি, কোন জাতিসত্তার মধ্যেই সেখানে স্বীকৃত কোন জাতীয় নেতা নাই যারা যেই নেতা এককভাবে মিয়ানমারকে গণতন্ত্রের পথে বা একটা আবহ সৃষ্টি করার জন্য বা আন্দোলন গড়ে তোলার জন্য তার সেই সক্ষমতা আছে, সেরকম স্বীকৃত কোনো নেতা নাই। আঞ্চলিক কিছু কিছু নেতা আছে, তারা একেবারেই নগণ্য, তাদের কোনো পরিচিতি সে বিশ্ব সম্প্রদায়ের কাছে নেই, অ্যাজ ওয়েল এজ ওভারঅল মিয়ানমারের বিশাল একটা দেশ সেখানে নাই। যেই সুযোগটা নিয়েছে তাদের রিজিওনাল কমান্ডার যারা আছে আর্মির, তারা সেই সুযোগটা গ্রহণ করে এবং তাদের সিনিয়র জেনারেলকে তারা সেখানে ফোকাস করে। এই জিনিসটা করতে গিয়ে তারা দুইটা করেছে, একটা হচ্ছে যেহেতু সৃষ্টি হয় নাই, আরেকটা হচ্ছে সৃষ্টি হতে দেওয়া হয় নাই। আরেকটা হচ্ছে সেখানে আন্তঃসংঘাত, সম্প্রদায় সংঘাত, এটা তারা জিয়ে রেখেছে। তার মধ্যে আবার মিলিটারির সাথে, তাদের আর্মির সাথে, টমাটোর সাথেও, যেমন এই যে একটু আগে আমরা জমি স্যার বলছিলেন, শান ন্যাশনাল আর্মি আছে, কারেন্ট তাদের নিজস্ব আর্মি আছে, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি আছে, আরাকান আর্মি যেটা হয়, কোকাংদের নিজস্ব ওয়া আর্মি আছে, কোকাংদের নিজস্ব সেনাবাহিনী আছে। ইভেন কোকাং এবং ওয়া আর্মির অঞ্চলে মায়ানমার সেনাবাহিনী এখন প্রবেশও করতে পারে না। এটা অনেকটা চাইনিজ সুডো আর্মি, ওখানে তারা কাজ করে, চাইনিজ মুদ্রা প্রচলিত আছে। এখন কথা হচ্ছে এই জিনিসগুলোকে তারা যেহেতু এতদিন পর্যন্ত তারা রেখে এসছে, তারা বিভিন্ন সময় নাস্টার করেছে, তাদের কর্তৃত্ব বজায় রাখে। অং সান সুকি যেটা করেছেন এইবারে নির্বাচনের আগে, যেটার জন্য প্রধান ভূমিকা আর্মি, কেন আর্মি এত বেশি করে এখানে হঠাৎ করে তারা অ্যালার্ম হয়ে গেল, সেটার পিছনে কারণ হচ্ছে অং সান সুকি একটা প্রস্তাব নিয়ে আসছিলেন যে 5% করে প্রতি নির্বাচনে, সংসদ নির্বাচনে ডিডাক্ট করে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে পার্লামেন্ট নির্বাচনে গিয়ে সেনাবাহিনীর যে এখন বর্তমান যেই সদস্য সংখ্যা অর্থাৎ 1/4 সেটা অটোমেটিক্যালি ভয়েড হয়ে যাবে, অটোমেটিক্যালি সেটা ইলেকশনের মাধ্যমে চলে আসতে বাধ্য হবে। এটা সেনাবাহিনী মোটেও পছন্দ করে নাই। আরেকটা জিনিস হচ্ছে তারা যেটা লক্ষ্য করেছে যে একক কর্তৃত্ব নিয়ে অং সান সুকি খুব ধীরে সুস্থে
জাতীয় নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত হচ্ছে, যেটা সেনাবাহিনী কখনো চাচ্ছিল না যে তাদের কর্তৃত্ব তারা কাউকে হ্যান্ড ওভার করবে। হয়তো এখানে আরো কিছু কিছু আশেপাশের দেশের যারা জিও স্ট্র্যাটেজি নিয়ে যারা ওখানে যাদের আগ্রহ আছে, জিও ইন্টারেস্ট আছে, জিও ইকোনমির ব্যাপার স্যাপার আছে, তারাও সেটা হয়তো চাচ্ছিল না, কারণ দুর্বল মিয়ানমার তাদের কাছে অনেকের কাছে কাম্য। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে কর্তৃত্ব নিয়ে যেটা, এটা হলো কর্তৃত্বের একটা লড়াই, অন্য কিছু না। জি। স্বার্থ পরে, কর্তৃত্ব হচ্ছে কার কর্তৃত্ব এখানে থাকবে, সামরিক আর বেসামরিক। সামরিক কর্তৃত্ব যা সেনা কমান্ডাররা, তাদের কর্তৃত্ব কোনো অবস্থাতেই তারা হস্তান্তর করতে বা সেটাকে ত্যাগ করতে রাজি নাই। যেমন এই কয়দিনের মধ্যে আপনি দেখবেন তারা ন্যাশনাল মিলিটারি কাউন্সিল গড়ে তুলে সেটার মাধ্যমে তারা রিজিয়নগুলিকে ভাগ করবে। এটা অতীতেও ছিল, যেমন তাসুয়া করেছে, যেমন লেউইনও করেছে। এই 12 জনকে, হয়তো আরো বেশি বাড়াতেও পারে, বাট 12 জন এই সবসময় ছিল। এই 12 জনকে তারা নমিনেট করবে, ওই 12 জন খেলাতে থাকবে। তো এইটা আমাদের অঞ্চল হচ্ছে ওয়েস্টার্ন কমান্ড, এই যে আমাদের আরাকান অঞ্চলে। এখন সেখানে কি ধরনের পদক্ষেপ এই সেনা কমান্ডার নেন, সেটার উপরে কিন্তু রোহিঙ্গাদের ভাগ্য অনেকাংশে নির্ভর করবে। কারণ তারা তাদের রিজন কমান্ডারের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। whatever the regional commander says, that is the final। এটা এখানে অন্য কেউ আর এখানে হস্তক্ষেপ করে না, সিদ্ধান্ত গ্রহণ করতেও প্রভাবিত করে না। এখন দেখার বিষয় হচ্ছে ওয়েস্টার্ন কমান্ড কমান্ডার কি করতে পারে, সেটার উপর আমাদের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা নির্ভর করবে। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আবারও সকলের সঙ্গে আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেল 21 আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম মিয়ানমারের সেনা অভ্যুত্থান এবং আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসনের জায়গাগুলো নিয়ে। আমরা বিরতির আগে যে আলোচনা ছিলাম সেখান থেকে আবার আলোচনায় ফিরতে চাই। আমার সঙ্গে আবারও সংযুক্ত হচ্ছেন জনাব শ্যামল দত্ত এবং মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, এবং স্টুডিওতে আছেন মোহাম্মদ জমির। আমরা আবার একটু শ্যামল দত্তর কাছে ফিরে যেতে চাই। শ্যামল দত্ত, আমরা দ্বিতীয় ভাগে চলে এসেছি আলোচনার, এবং যে বিষয়টি নিয়ে সারা বিশ্বের সাথে বাংলাদেশ আসলে বেশ উদ্গ্রীব, এবং আমাদের সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে আমরা সতর্ক অবস্থানে রয়েছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সমাধানগুলো হোক, সেটাও আমরা প্রত্যাশা করছি। এবং সেই সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসনের চ্যালেঞ্জ এবং নিরাপত্তার জায়গাটা আরও বেশি নজর দেওয়ার জায়গাগুলো নিয়েও আলোচনা হচ্ছে। সেই জায়গায় আপনার মতামত শুনবো। না, নিরাপত্তার জায়গাটিতে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে, এবং যে কারণে এই হুমকিগুলো তৈরি হয়, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিছুটা হলেও যদি মায়ানমারে জারি থাকতো, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি যখন আরো জটিল হয়ে গেছে মায়ানমারে, এবং সেটি সামগ্রিক এই অঞ্চলের নিরাপত্তাকে নতুন করে উদ্বিগ্ন করে তুলবে, সেটাই স্বাভাবিক। একটু আগে মেজর এমদাদ এবং মোহাম্মদ জমির যেটি বলছিলেন যে মায়ানমারে নানা রকম গোষ্ঠী দ্বন্দ্ব, নানা রকমের সামরিক বেসামরিক যে সংকটগুলো চলছে, সেগুলোর প্রভাব কিন্তু আশেপাশের দেশগুলোতে পড়ে। আমাদের দেশেও কিন্তু তার প্রভাব যে একেবারে নেই তা না। মায়ানমার থেকে বহু চোরাচালান, অস্ত্র, ড্রাগ এবং মায়ানমার সেনাবাহিনীর বিজনেস, ব্যবসাতে জড়িয়ে যাওয়া এবং নানা রকমের এই ধরনের অবৈধ বিজনেসের সঙ্গে নানা প্রমাণ নজির আছে। যে আসলো নতুন করে গণতন্ত্রায়নের পথে যাওয়া শুরু করেছিল মায়ানমার, সেটি যে আবার থমকে গেল, এবং তার প্রতিক্রিয়া আশেপাশের দেশগুলোতে তো করতে বাধ্য। সংকটটি আমাদের জন্য মানে বহুমাত্রিক। একদিকে আছে রোহিঙ্গা শরণার্থীর বিষয়, এবং আমার ধারণা যে মায়ানমার সেনাবাহিনীর যে দৃষ্টিভঙ্গি এই সমস্ত গোষ্ঠীর ব্যাপারে, সেটা আরো কঠোর হবে, এবং সেটা যত কঠোর হবে তত আমাদের জন্য আরো বিপদ আসবে। এই কারণেই বলছি যে হয়তো এমনও দেখা যেতে পারে নতুন করে যদি আরাকান অঞ্চলে অভিযান শুরু করে সামরিক বাহিনী, তাহলে আমাদের এখানে আবার আরেকটা ইনফ্লাক্স হওয়ার আশঙ্কা আছে। এবং আজকে আপনি খেয়াল করে দেখবেন যে সীমান্তে আমাদের বর্ডার গার্ড তাদের টহলদারি বাড়িয়েছে, তাদের প্রহরা বাড়িয়েছে, এবং এটি নিশ্চয়ই কোনো একটি কারণ আছে। এমনি তো এই বিষয়গুলো হয়নি। কিন্তু আপনি আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি, 2017 সালের অগাস্টের যে অভিজ্ঞতা, তাতে আমরা দেখি যে আমরা কিন্তু ঠেকাতে পারি না আসলে। সীমান্ত বাহিনী দিয়েও
এই ইনফ্লাক্সটা এখনো যায়নি। আন্তর্জাতিক শক্তি এক ধরনের চাপ প্রয়োগ করে তাদের গ্রহণের জন্য, যে অভিজ্ঞতা আমাদের 2017 সালে হয়েছে। ফলে আরেকটি যদি এই ধরনের পরিস্থিতি মায়ানমারে বিশেষ করে আরাকান অঞ্চলে সৃষ্টি হয়, তাহলে আরো কিছু শরণার্থীর কিন্তু বাংলাদেশে ঢোকার আশঙ্কা আছে, যেটি বাংলাদেশের সামগ্রিক রোহিঙ্গা শরণার্থী ম্যানেজমেন্টকে নতুন করে একটি চ্যালেঞ্জের মুখে ফেলবে। আমরা চেষ্টা করছি তাদেরকে ফেরত নেওয়ার, আমরা চেষ্টা করছি আমাদের টেকনাফ অঞ্চলে বা দক্ষিণ চট্টগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মোকাবেলা করার। আমরা তাদেরকে কিছু সংখ্যক শরণার্থীকে আমরা ভাষাঞ্চলে পাঠিয়েছি এবং আন্তর্জাতিক শক্তির বিরোধিতা আছে এসব ব্যাপারে। আন্তর্জাতিক শক্তি চায় না যে এই রোহিঙ্গারা ফেরত যাক। চীনের কোনো বা প্রতিবেশী আরেকটি দেশ ভারতের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। ফলে এই নতুন সংকট, বিশেষ করে মায়ানমারের যে অভ্যন্তরীণ যে বিষয় এখন নতুন একটি মাত্রা পেল, সেই মাত্রাটি আমাদের জন্য আরো পরিস্থিতি জটিল করবে বলে আমার মনে হয়, এবং সেটি নিরাপত্তার ক্ষেত্র, রোহিঙ্গা শরণার্থীর ক্ষেত্র, এমনকি বাংলাদেশ মায়ানমার যে আলোচনার ক্ষেত্রে তৈরি হচ্ছিল সেটিও কিন্তু নতুন করে আরেকটি জটিলতায় পড়লো। এই কারণে বলছি মায়ানমারে এই মুহূর্তে কোনো সরকার নেই, সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। এর আগে প্রচ্ছন্ন পরোক্ষ যাই বলি না কেন, একটা তো অন্তত গণতান্ত্রিক ব্যবস্থাপনা তৈরি হচ্ছিল, সেটিও কিন্তু এখন আবার নতুন করে আরেকটি সংকটের মধ্যে পড়েছে। ফলে এখন কার সঙ্গে কথা বলবো আমরা, বা আমাদের তো কনস্ট্যান্ট একটি ডায়ালগ, বাংলাদেশের যে নীতি, যে আলোচনাটি চালিয়ে যাওয়া, সেটিও চালু করতে একটা সময় লেগে যাবে এখন। কারণ যে শক্তি এখন ক্ষমতা আসছে তারা নিজেদেরকে সংহত করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেবে, যেটি মেজর এমদাদ কিছুটা তার অতীত অভিজ্ঞতার আলোকে কি কি পদক্ষেপ নিতে পারে সেই ধরনের ইঙ্গিত দিয়েছেন। ফলে ডোমেস্টিক কম্পালশন গুলো সেরে তারপর তারা নানা বিষয়গুলো নিয়ে প্রতিবেশী দেশ বা অন্যান্য শক্তিগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করবে। আর যেহেতু চীনের মতো একটি পরাশক্তি তাদেরকে সমর্থন দেয় বরাবরই, অতীতের অভিজ্ঞতা যেটা বলে, তাতে বোঝা যায় যে তারা কিন্তু বিশ্ব শক্তিকে পরোয়া করে না, এবং তারা কোন দেশ কি বললো তাতে কোনো উদ্বিগ্ন না। ফলে এই পরিস্থিতিতে মোকাবেলায় আমার মনে হয় আমাদের পুরো প্রক্রিয়াটা পিছিয়ে গেল। সেটা রোহিঙ্গা শরণার্থী হোক, সেটা বাংলাদেশ মায়ানমার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত ইস্যু আছে, সবগুলো এজেন্ডাতে অনেক নিচে নেমে আসলো। উপরের দিকে অনেক এজেন্ডা তৈরি হয়ে গেল, এবং যে এজেন্ডা গুলো আসলে আমাদের সাথে সম্পর্কিত না, কিন্তু আমাদের সাথে আবার এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আছে। এখন এই অবস্থায় আমি মনে করি বাংলাদেশ নানা উভয় সংকটে পড়েছে। একদিকে নতুন করে ভাবতে হবে কিভাবে আলোচনাটি, ডায়ালগটি শুরু করা যায়, আবার আরেকদিকে ভাবতে হবে যে এই শরণার্থীদের নিয়ে আমরা এখন কি করব। বিশ্ব সম্প্রদায় আসলে কতখানি দায়িত্ব পালন করবে। বিশ্ব সম্প্রদায় যে দায়িত্ব পালন করেনি তার হাজারো নজির আছে। তারা বাংলাদেশে এসে কান্নাকাটি করে, এই সমস্ত পশ্চিমা দেশগুলো, আবার মায়ানমারের সাথে গোপনে গোপনে ব্যবসা করে, অনেক সময় প্রকাশ্য ব্যবসা করে। আমি দুর্ভাগ্যজনক হলো সত্য যে জাতিসংঘ এথনিক ক্লিনজিং বলছে রোহিঙ্গা শরণার্থীদের ঘটনাটি, কিন্তু তাদের উপর তো কোনো অবরোধ আরোপ করতে পারে নাই। পৃথিবীর কত দেশে তারা এই ধরনের জিনিসগুলো করে। ফলে যে শক্তিশালী অবস্থান পাওয়ার কথা ছিল সেটি পায়নি, স্পেশালি রোহিঙ্গা শরণার্থীদের ক্ষেত্রে। ফলে এখন আরেকটি নতুন মাত্রায় যখন গেছে পুরো মায়ানমারের প্রশাসন, সেটি এখন কবে এই স্বাভাবিক একটা পরিস্থিতি নিয়ে আলোচনা, ডায়লগ তৈরি হবে বাংলাদেশের সঙ্গে, আমি মনে করি সেই আশা এখন সুদূর পরাহত হয়ে গেছে। সম্ভবত আপনাকে ধন্যবাদ। আমরা জমির স্যারের কাছে শেষ দিকে আসবো। আমি এমদাদ সাহেবের কাছ থেকে একটু শেষ বক্তব্য শুনে নিব। জনাব এমদাদ, আমরা শ্যামল দত্তর কথা শুনছিলাম এবং দিয়ে শেষ ভাগে আলোচনায় এসে যেই জায়গাটি থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে এই যে সামরিক অভ্যুত্থান বাংলাদেশের জন্য নতুন করে আরেকটি চ্যালেঞ্জ এবং নিরাপত্তার জায়গায়, সেই জায়গাগুলো আসলে আমরা কোন দিকে আসলে অনেক বেশি সতর্ক থাকবো, বা আপনার অভিজ্ঞতা থেকে সে জায়গাগুলো যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে শ্যামলদা অনেক সুন্দরভাবে পুরো প্রেক্ষাপটটা তুলে এনেছেন। আমি সেখানে একটু যোগ করছি, সেটা হচ্ছে যে আমাদের কোন দিকে নজর দেওয়া দরকার। আমাদের প্রথম নজর থাকবে মিয়ানমারের আভ্যন্তরীণ যতগুলো অনুষঙ্গ, যতগুলো সংঘাত সংঘর্ষ বা তাদের মধ্যে কিভাবে সেটা তারা ম্যানেজ করবে, দ্যাট ইজ আমরা খুব বেশি এটাতে আমাদের করণীয় নাই, কিন্তু আমাদের একটা করণীয় আছে
সেটা হচ্ছে রোহিঙ্গা বিষয়ে আমাদেরকে আগে যা ছিল তার থেকে আরো বেশি সরব থাকতে হবে, কারণ এটাই আমাদের একমাত্র ফোকাস, আমাদের ফোকাস হওয়া উচিত, আমাদের ফোকাল পয়েন্ট। একই সাথে সাথে আরো একটা জিনিসকে সামনে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু ইদানিং কিছু কিছু ক্ষেত্রে আমরা যেগুলি বেশি প্রচার পাচ্ছে রোহিঙ্গাদের কোথায় নিয়ে যাচ্ছি, কি করছি না করছি এগুলির উপরে, এর থেকে বেশি করে আমাদেরকে এখন সবচেয়ে সতর্কভাবে সরব থাকতে হবে কফি আনান কমিশন। যেমন কফি আনান কমিশনের কথা একটু আগে জেনেভাতে যেই জাতিসংঘের যে অতি সম্প্রতি হিউম্যান রাইটস কমিশনের যে সেখানে বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, সেখানে কিন্তু 122টি দেশ যারা পক্ষে ভোট দিয়েছে তাদের অধিকাংশ দেশ, বিশেষ করে ইউনাইটেড স্টেটস এবং ইউকে, ইউনাইটেড কিংডম, তারা একটা জিনিস সেখানে ফোকাস করেছে, সেটা হচ্ছে যে মিয়ানমারের 1982 যে সংবিধান, যার বলে রোহিঙ্গাদের ক্রমাগতভাবে প্রথমত সিটিজেনশিপ, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তারপর সিটিজেনশিপ কেড়ে নেওয়া হয়েছে, তারপর তাদেরকে বিতরণ করা হয়েছে। এই সমস্ত কুকীর্তির পেছনে যেটা মূল শক্তি সেটা হচ্ছে তাদের সংবিধান প্রণীত 1982-তে। সেই সংবিধানকে সংশোধনের ব্যাপারে এটা সোচ্চার যেমন হতে হবে, কফি আনান কমিশনকে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে, এবং রোহিঙ্গাদের যে এখানে সাফারিং, আমরা যদি দেখাই রোহিঙ্গারা এখন ইদানিং দেখানোর প্রবণতা থাকছে তারা কত সুন্দর সুন্দর বাড়ি ঘরে যাচ্ছে, ফুটবল খেলতেছে, মেজবান খাওয়াচ্ছে, এগুলি আমাদের দেখার দরকার। আমাদের দরকার হবে বেশি করে যে হাউ দে আর সাফারিং, রোহিঙ্গাদের কষ্ট, দুর্ভোগ, নির্যাতন, তাদের শিক্ষা কই, তাদের চিকিৎসা কই, তাদের লেখাপড়া কই, তাদের ভবিষ্যৎ কই। এই জিনিসগুলো বিশ্ব সম্প্রদায় নয়, শুধু সাধারণ পৃথিবীর নাগরিকরা যখন দেখবে, তাদের সরকারের উপর একটা প্রচ্ছন্ন প্রভাব সেটার থেকে হবে, জনমত গড়ে উঠবে, পৃথিবীর সরকারগুলো তখন অন্তত কিছুটা অনুভব করবে যে হ্যাঁ, রোহিঙ্গা বলে একটা জাতিগোষ্ঠী আছে। যেমন রবার্ট কোনিয়া, সেই বিবিসির একজন সাংবাদিক, তার কথাটা আমি এখানে কোট করে আমার বক্তব্য শেষ করব। রোহিঙ্গারা এমন এক হতভাগ্য জাতিসত্তা পৃথিবীতে, যারা স্বদেশ থেকে বিতাড়িত এবং যেখানে আশ্রয় নিয়েছে সেখানে অনাকাঙ্ক্ষিত। সেই অনাকাঙ্ক্ষার মধ্যে তারা যে কি অবস্থায় অবস্থান করছে, তাদের যে দুর্ভোগ, তার উপর আমাদের যে কষ্ট, সেগুলোকে আমরা বেশি বেশি করে আমাদের মিডিয়া, আমি ইদানিং দেখেছি আমাদের সমস্ত মিডিয়াগুলো, ভাষাঞ্চলের বাড়ি কত সুন্দর, সেখানে কে ফুটবল খেলা খেলতেছে, মেজবান খাইতেছে, হাডুডু খেলতেছে, তারপর সেখানে কি কি করতেছে, এইসব নিয়ে এখন ব্যস্ত হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এইসব না করে তাদের সাফারিংটাই বেশি করে ফোকাস করতে হবে, বাংলা সরকারকে সরব হতে হবে। শ্যামলদার সাথে আমি সুর মিলিয়ে বলবো যে এখন আমাদের বের করে নিতে হবে যে কাদের সাথে আমাদের এই ডায়লগটা আমরা কন্টিনিউ করব, এদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে। সেটা যেটা ছিল, যেমন চীন, যেহেতু চীনের এখনো একটা প্রচন্ড প্রভাবটা আরো বৃদ্ধি প্রাপ্ত হবে এটা মনে হচ্ছে, কারণ এই গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু যখন খুব করে আলোচনা চলছিল যে মিয়ানমার সেনাবাহিনী ইজ গোয়িং টু টেক ওভার দ্য পাওয়ার ফ্রম সুকি, অং সান সুকি, এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেখানে খুব সার্কাস্টিক ওয়েতে আমি পৃথিবীর কয়েকটা দেশে, মিয়ানমারের 2-3টা সংবাদপত্র দেখেছি, লিখেছে যে দ্য অলিভ কালার ইউনিফর্ম ম্যান জাস্ট এম্বারাস দ্য ফরেন গেস্ট, অর্থাৎ ইনি সবগুলোই তুলেছেন ওখানে, ইউনিফর্মে যিনি ছিলেন উনি মিয়ানমার ফরেন মিনিস্টারকে সবকিছু জানিয়েছেন, বাট কি জানিয়েছেন সেই কথাগুলি কিন্তু আর তোলা হয় না। তার মানে হচ্ছে প্রচ্ছন্নভাবে তাদের মধ্যে এটা একটা সম্মতি দেওয়ার বা নেওয়ার প্রশ্ন আছে। সেখানে আমাদের একটা কিন্তু আশার আলোকবর্তিকাও আছে, সেটা হচ্ছে মিয়ানমার, পশ্চিমা বিশ্ব যতই এখন কোণঠাসা করবে সামরিক জনতাকে, তারা তত বেশি চীনের দিকে ঝুঁকে পড়বে। চীন যেহেতু এখানে একটা মডারেটরের ভূমিকা পালন করছে এবং চীন চাচ্ছে না যে বহুমাত্রিক ভাবে এই সমস্যাটার সমাধান হোক, এখন চীনের জন্য বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে মিয়ানমারের সামরিক জান্তাকে প্রভাবিত করে এই রিজলভ করা। এখানে আমার কিন্তু একটা দৃঢ় প্রতীতি, এটা আমার বিশ্বাস যে এখন চায়না চাইবে না যে আরাকানে একটা ইনস্টেবিলিটি বা এখানে সংঘাত সংঘর্ষ চলুক, তার স্বার্থের কারণেই আরাকানকে এখন দেখতে চাইবে শান্তিপূর্ণ একটা জনপথ হিসেবে। সেই শান্তিপূর্ণ জনপথ হিসেবে দেখতে চাইলে তৃতীয় কোনো পক্ষ কোনো ইন্ধন যোগানোর আগেই রোহিঙ্গা সমস্যাটা রিজলভ করা এখন তাদের একটা কৌশলের পরিণত হবে বলে আমার মনে হয়। সেখানেই কিন্তু আমাদের আশার আলোটা, সেটাই যদি আমাদের কূটনীতিকরা বা আমাদের কূটনীতি যে আমাদের যে ফ্রেমওয়ার্ক, তার মধ্যে যদি আমরা আনতে পারি, যদি ফেলতে পারি সেই জিনিসটাকে, তাহলে এই জিনিসটা রোহিঙ্গা সমস্যাটা
সমাধান হওয়ার একটা পথ আমরা খুঁজে বের করতে পারবো বলে আমার বিশ্বাস। জি, ধন্যবাদ ইমদাদুল ইসলাম আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি মোহাম্মদ জমির। আমরা আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এবং এই যে আলোচনাগুলো হচ্ছে আসলে আমাদের এখন করণীয় এবং প্রত্যাশার জায়গাটা দিয়ে যদি আপনি যোগ করে শেষ করেন। আমি এখানে দুটো জিনিস বলি। একটা হচ্ছে মিন অং লিয়াং, যে ওদের যে হেড সিনিয়র জেনারেল, যে কিনা এখন ক্ষমতা দখল করেছে, তার সাথে ছিল জেনারেল জাও মিন টুন। সে হচ্ছে স্পোক্সম্যান ফর টাটমাডাও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, নতুন কমিশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। ট্রুথও নাই, রিকনসিলিয়েশনও নাই, কিন্তু একটা কমিশন করা হয়েছে। সেখানে বলছে যে মিলিটারি পাওয়ার সিজ করেছে এবং যদি 2008 সালের সংবিধানকে যদি ফলো তোমরা না করো, আমরা অ্যাবলিশ করে দেবো সেই কনস্টিটিউশনটাকে, থাকবে না সে কনস্টিটিউশন। এখন এই জিনিসটা বলার আগে সে নিশ্চয়ই চীনের সাথে একটা আলোচনা করেছে এবং চীন সরাসরি সমর্থন না দিলেও ইঙ্গিত দিয়েছে, যেটা কিনা ফার্সিতে বলে আকালমান্দ কালি সারা কাফি, তাই না? সেই রকম একটা জিনিস। আর এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, তারা বলছে আমরা যে পুলিশ ফোর্স আমরা বাড়িয়ে দিয়েছি, সেটা বাড়িয়েছি আমরা অন্য কোনো কারণে নেই, কারণ যাতে করে সবার স্বাস্থ্য এবং নিরাপত্তা আরও বাড়তে পারে। তারপরে বলছে আমরা এই যে ইন্টারনেট কেটে দিয়েছি, টেলিভিশন বন্ধ করেছি কিছুদিনের জন্য, এইগুলো অন্য কোনো কারণ নাই, টু স্টপ সাইবার ক্রাইম। মানে তারা উচিতভাবে যেগুলো প্রয়োজন সেগুলো ঢোকাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই প্রেক্ষিতে যদি আমাদেরকে পুরো জিনিসটা সার্বিকভাবে দেখতে হয়, আমাদের মনে রাখতে হবে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যারা সম্পর্ক বিশ্লেষক ও সাবেক কূটনীতিক যারা রয়েছেন পৃথিবী জোড়া সব দিকে, তারা কয়েকটা জিনিসের ব্যাপারে, একটা যেটাকে বলে লিস্ট কমন ডিনোমিনেটর, সবাই একটা মতে একমত হচ্ছে, সেটা হচ্ছে যে যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত ওদের দেশের আর্মিরা, সেই জন্যেই তারা অবশ্যই যদি তাদের উপরে স্যাংশন ইস্যু করা যায়, যেরকম ওবামা যেটা নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়েছিল সেগুলোর আগে যেরকম ছিল, তাহলে একটু জিনিসটা অন্যরকম অন্য ধারণ করবে। দ্বিতীয়ত হচ্ছে যে আন্তর্জাতিক মহল বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে যে এই যে গণহত্যা বিরুদ্ধে যে অভিযান করছে গ্যাম্বিয়া, ওআইসি এবং অন্যান্যরা মিলে, সেখানেও যদি এই সিকিউরিটি কাউন্সিলের মিটিং যেটা হবে মঙ্গলবার, সেই সিকিউরিটি মিটিংয়ের পরে আলোচনার প্রেক্ষিতে অন্য একটা মাত্রা সৃষ্টি হবে। কারণ হলো কি, রাশিয়া আবার করে তাদের ওয়েপেন্স বিক্রি করছে, বিশেষ করে তারা 10 ফিট লম্বা দেখিয়েছে, এটা আমি দেখলাম আল জাজিরায়, 10 ফিট লম্বা ড্রোন, মিলিটারি ড্রোন, সেগুলো কিনছে মিয়ানমার। এখন মিলিটারি ড্রোন কি জন্য ব্যবহার হবে? আমাদের সীমান্ত এলাকার জন্য। এখন যে সীমান্ত এলাকা কিংবা যেখানে কিনা আমাদের ওই যে রয়টার বলছে, এএফপি বলছে, এপি বলছে যে যেখানে যেখানে গ্রাম ছিল, গ্রামগুলো জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি করে, সেইগুলো স্যাটেলাইট ইমেজারি যেটা না হয়, কোনো কিছু না হয় ইত্যাদি সব কিছু। সো থিংস আর গোয়িং টু বি মোর ডিফিকাল্ট, বাট ইয়েস, দেখতে হবে নিরাপত্তা পরিষদে হাউ চায়না রেসপন্স টু দিস। যদি চায়না চুপচাপ থাকে, ভারত মোরালেস চুপচাপ আছে, যদি চায়না চুপচাপ থাকে তাহলে ধরে নিতে হবে যে চায়না যে ত্রিপক্ষীয় একটা সম্পর্ক সৃষ্টি করে আমাদের এখান থেকে সব লোকজনকে নিয়ে যাবার প্রচেষ্টা শুরু করার চেষ্টা করছিল, সেইটা হয়তো বা একটু এগোতে পারে 1 ইঞ্চি, কিন্তু 2 ইঞ্চি হবে না। এবং এই জন্যই আমি বলবো, কিন্তু আমাদের সার্বিকভাবে আমাদের যেটা করা উচিত, আমাদের সরকারের চাল না কিনে বর্তমানে ওদের সাথে কথাবার্তা বলা, এবং দরকার পড়লে মিয়ানমারের যে রাষ্ট্রদূত, আমি বলেছি যে অন্যান্য রাষ্ট্রদূতরাও যারা আছে, যারা ভাষান্তর নিয়ে চিন্তিত, ওখানে তো 7,000-এর মতো লোক গেছে। দ্যাট শুড হ্যাভ বিন এ ট্রানজিট ক্যাম্প। এখন যেটা হচ্ছে, ওরা পার্মানেন্ট একটা স্যাংচুয়ারি, একটা রেসিডেন্সিয়াল প্লট হয়ে যাচ্ছে। তোমাদেরকে যারা যারা বলবে মিয়ানমার যে তোমরা আসতে পারো, তাদেরকে ওখানে নিয়ে গিয়ে 7 দিন রেখে ওখান থেকে চলে যাবে স্ট্রেট মিয়ানমারে। তাই সেটা হচ্ছে না।
এখন এই প্রেক্ষিতে আমাদের একটু সুচিন্তিতভাবে ভাবনা করতে হবে, এবং আনলেস উই ডু দ্যাট উই উইল লুজ আওয়ার কানেক্টিভিটি ইম্পালস উইথ দ্য রেস্ট অফ সাউথ ইস্ট এশিয়া। জি বিমস্টেক আছে আমাদের এখানে, হেডকোয়ার্টার্স এখানে, কিন্তু বিমস্টেকে সেখানে চায়নাও আছে, সেখানে মিয়ানমারও আছে, সবাই আছে, কিন্তু সার্বিকভাবে যদি আমাদের এগোতে হয় আমাদের একটু সুচিন্তিতভাবে এগোতে হবে। এগোতে হবে। যে আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো বৈশ্বিকভাবে বাংলাদেশ অবশ্যই যোগাযোগে আগামী জায়গাগুলো সতর্কতার সঙ্গে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ মোহাম্মদ জমির, ধন্যবাদ শ্যামল দত্ত, ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল ইসলাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য তিনজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, 21 রাতের আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।